একটি সংঘাত যা পুরো পৃথিবীর নজর কেড়েছে। বহু বছর ধরে চলা মধ্যপ্রাচ্যের উত্তেজনার গল্পে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। একটি ছোট্ট ভূখণ্ড, কিন্তু যুদ্ধের আগুন এখানে বারবার জ্বলেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেনি টক্স। শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব কেন হামাসের সাথে গোপনে চুক্তি করতে চেয়েছিল আমেরিকা। হামাস হলো একটি ফিলিস্তিনি ইসলামী রাজনৈতিক সংগঠন, যেটি গাজার নিয়ন্ত্রণে আছে 2007 সাল থেকে। ইসরায়েল ও হামাসের মধ্যে বারবার সংঘর্ষের ফলে হাজারো মানুষের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুল। 2023 সালের শেষ দিক থেকে উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছায়। 2025 সালের শুরুতে গাজায় অবরোধ আরও কঠোর হয়েছে। বিদ্যুৎ নেই, খাবার সংকট চরমে, ওষুধের অভাব মারাত্মক। ইসরায়েলি বিমান হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামাসের পক্ষ থেকেও রকেট হামলা অব্যাহত রয়েছে, যা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো অবরোধ তুলে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। বিভিন্ন দেশ দুই পক্ষকেই শান্তি আলোচনায় বসার অনুরোধ জানালেও স্থায়ী সমাধানের পথ এখনও অনিশ্চিত। বিশ্বজুড়ে জনগণের মধ্যে ক্ষোভ, প্রতিবাদ ও সহানুভূতির ঢেউ চলছে। গাজা ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই আমেরিকান কর্মকর্তারা হামাসের সঙ্গে 3 বার সাক্ষাৎ করেছিলেন। যদিও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি ছিল এই গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখা, কারণ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে ওয়াশিংটন। যাই হোক, হামাসের সাথে যুক্তরাষ্ট্রের এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল গাজায় আটক শেষ জীবিত আমেরিকান ইসরায়েলি জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্ত করা, যাতে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে ভাষণের সময় সেই মুক্তির ঘোষণা দিতে পারেন। তবে আলোচনার ফলাফল আসার আগেই ট্রাম্প ইতিমধ্যেই কংগ্রেসে পৌঁছে গিয়েছিলেন, আর দুই পক্ষ তখনও আলোচনায় ব্যস্ত ছিল, ফলে সময় মতো সমঝোতা হয়নি। এ কারণে প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে গাজার জিম্মিদের প্রসঙ্গে শুধু হালকাভাবে উল্লেখ করেছিলেন। এরপরও পরদিন ফের শুরু হয় আলোচনা, যা থেকে ধারণা পাওয়া যায় দুপক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী ছিল। যদিও যুক্তরাষ্ট্র হামাসের 2023 সালের 7 অক্টোবরের হামলার পর গাজায় ইসরায়েলের অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে, তবুও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা হামাসের সিনিয়র নেতাদের সঙ্গে কাতারে 3 বার বৈঠক করেছিলেন, যা ছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির স্পষ্ট ব্যতিক্রম। বিরোধ থাকা সত্ত্বেও একটি চুক্তিতে আসতে দুপক্ষই বসেছিল আলোচনার টেবিলে। যদিও শেষ পর্যন্ত ইসরায়েলের বিরোধিতা এবং রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের কারণে চুক্তিটি ব্যস্তে যায়। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এই আলোচনার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প হামাসের হাতে আটক সব জিম্মিকে মুক্ত করাকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে নিয়েছিলেন, যাতে তিনি দেখাতে পারেন যে তিনি সেই ক্ষেত্রে সফল হয়েছেন যেখানে বাইডেন প্রশাসন পিছিয়ে ছিল। তবে এই সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ট্রাম্পের জিম্মি সংক্রান্ত বিষয়গুলো আর আলোচনায় আসেনি। মার্কিন শুল্ক নীতি আর ইরান কূটনীতি বিষয়ক আলোচনার নিচেই তা দামাচাপা পড়ে যায়। মার্চ মাসে হওয়া ওই আলোচনাকে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক কৌশলের এক ধরনের ব্যর্থতাই বলা যায়। ইসরায়েলের করা বিরোধিতা, হামাসের দ্বিধা এবং ট্রাম্প প্রশাসনের অবস্থানের বারবার পরিবর্তনের কারণে শেষ পর্যন্ত জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্ত করার কোনো চুক্তি হয়নি। যাই হোক, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে ঘিরে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তার বাইরে ট্রাম্প প্রশাসন চাইছিল হামাসের সাথে একটি বন্দি বিনিময় চুক্তি করতে। জানুয়ারিতে হামাসের সাথে সই হওয়া সেই যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হয়ে গেলেও দ্বিতীয় ধাপে প্রবেশের কোনো চুক্তি আর হয়নি, যেখানে গাজায় যুদ্ধের সমাপ্তি ও গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা ছিল। একদিকে নেতানিয়াহু বলেছিলেন যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসের সামরিক শাখা এবং প্রশাসন সম্পূর্ণভাবে ধ্বংস করা যাবে। অন্যদিকে হামাস বলছে তারা কেবল বেসামরিক প্রশাসনের দায়িত্ব ছাড়তে পারে, অস্ত্র সমর্পণ নয়। এই অচল অবস্থা থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আজ করতে পেরেছিলেন যে ইসরায়েলের গাজায় ফের সামরিক অভিযান শুরু করাটা সময়ের ব্যাপার মাত্র, যা এডান আলেকজান্ডারের জীবন এবং আরও 4 জন ইসরায়েলি আমেরিকানদের মরদেহ ফিরিয়ে আনার সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। যেই কারণে ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে অ্যাডাম বুয়েলার নামক একজন বিশেষ দূতকে পাঠান হামাসের সাথে আলোচনায় বসার জন্য। তিনি ধারণা করেছিলেন হামাস ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানাবে এবং তাকে সন্তুষ্ট করার জন্য একটি ইতিবাচক ইঙ্গিত দিতে পারে। আর এই পার্শ্ব আলোচনা থেকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের জন্য আরো বড় পরিসরের আলোচনার পথ তৈরি হতে পারে। প্রথম বৈঠকের দিন রমজান মাসে ইফতারের পর হামাসের 3 জন কর্মকর্তা অ্যাডাম বয়েলারকে স্বাগত জানান। বয়েলার একজন প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত বিশেষ দূত হিসাবে এসেছিলেন। তার সঙ্গে ছিলেন একজন উপদেষ্টা যিনি সদ্য হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতক শেষ করেছেন। তারা একটি বসার ঘরে সাক্ষাৎ করেন, যেখানে জেরুজালেমের আল-আকসা মসজিদের একটি বড় মোরাল এবং ইসমাইল হানিয়া, যিনি ছিলেন হামাসের রাজনৈতিক প্রধান এবং জুলাইয়ে ইসরায়েলি হামলায় নিহত হন, তার ছবি টাঙানো ছিল।
রাত গভীর হওয়ার পর তারা কনাফে নামক এক ধরনের মধ্যপ্রাচ্য মিষ্টি খেতে খেতে ওই ঐতিহাসিক বৈঠক নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং 7 অক্টোবরের হামলার প্রসঙ্গ। হামাসের কর্মকর্তা তাহের আল নুনো, বাসেম নাইম এবং ওসামা হামদান তাদের আমেরিকান অতিথিদের দৃষ্টিভঙ্গি বুঝে কথা বলার চেষ্টা করেছিলেন। আল নুনো জানান, হামাস আসলে ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত করতে লড়াই করছে। এটি এমন একটি মূল্যবোধ যা আমেরিকানরাও সম্মান করে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যুদ্ধে 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে গাজার কিছু বিক্ষোভকারী হামাসকে নেতৃত্ব থেকে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে। প্রথম বৈঠকে 2 দিন পর বুয়েলার আবার দেখা করেন হামাসের শীর্ষ আলোচক খলিল আল হাইয়ার সঙ্গে। খলিল আল হাইয়া জানান, সাধারণত হামাস একজন জিম্মির বিনিময়ে 500 ফিলিস্তিনি বন্দী মুক্তি দাবি করে। তবে সময় বাঁচাতে এবং সদিচ্ছা নিদর্শন হিসাবে তারা এবার 250 জনের মুক্তি চেয়েছে, যার মধ্যে 100 জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। আলোচনার সঙ্গে জড়িত 2 সূত্র জানিয়েছে। খলিল আল হাইয়া বিশ্বাস করতেন যে যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েলকে এই সংখ্যক বন্দী মুক্তি দিতে রাজি করাতে পারবে। ওই দিনের পরের দিনে অ্যাডাম বুয়েলার পাল্টা প্রস্তাব দেন যে এডান আলেকজান্ডারের বিনিময়ে 100 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়া হবে এবং ভবিষ্যতে আরও 150 জন অপেক্ষাকৃত নিম্ন স্তরের বন্দীকে মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েলের হেফাজতে প্রায় 300 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী রয়েছেন। তবে ইসরায়েলি কর্মকর্তারা একজন জিম্মির বিনিময়ে এত বেশি বন্দী মুক্তি দিবে কিনা তা নিয়ে অবশ্য সংশয় ছিল। যাই হোক, এরপর পরেই ইসরায়েলের তুবের মুখে পড়েন অ্যাডাম বুয়েলার। তিনি ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপদেষ্টা লাউন্ট ডারমারের কাছ থেকে একটি ক্ষুদ্র ফোন কল পান, যেখানে ডারমার অভিযোগ করেন যে এই বৈঠকের আগে ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। এরপর দিনেই সংবাদ মাধ্যম অ্যাক্সিওস একটি প্রতিবেদন প্রকাশ করে জানায় যে বুয়েলার হামাসের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশ্বাস করেন এই খবরটি ইসরায়েলি কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে ফাঁস করেন যাতে আলোচনাটি ব্যস্তে যায়। সাধারণত যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করে থাকে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা হয়তো এক্ষেত্রে ইসরায়েলকে আগে থেকে কিছু জানাননি, কারণ হামাস নেতাদের সঙ্গে বৈঠক করার আগের একটি প্রচেষ্টা ইসরায়েল ব্যস্তে দিয়েছিল। সেই ঘটনার সময় 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক পরেই অ্যাডাম বুয়েলার কাতারের দোহায় যান। তার এই সফরে অন্যতম উদ্দেশ্য ছিল হামাস কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করা। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় যখন বুয়েলারের পরিকল্পনার খবর পায়, তখন তারা হোয়াইট হাউসে হস্তক্ষেপ করে। এরপর হোয়াইট হাউস সে বৈঠক বাতিল করে দেয়। মার্চ মাসের বৈঠকগুলো চলাকালীন বুয়েলার ঘন ঘন যোগাযোগ রাখছিলেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে। তারা একে অপরের অবস্থার সমন্বয় করতেন এবং নিয়মিত আপডেট প্রদান করতেন। 5 মার্চ হামাসের সঙ্গে তৃতীয় ও শেষ বৈঠকের আগে মার্কিন কর্মকর্তারা বুঝতে পারেন যে আগের প্রস্তাব বাস্তবায়ন করা আর সম্ভব নয়। তারা সিদ্ধান্ত নেন এবার তারা সর্বোচ্চ 100 জন বন্দীর মুক্তির প্রস্তাব দেবেন, যাদের যাবজ্জীবন সাজা রয়েছে কিনা তা নির্দিষ্টভাবে বলা হবে না। অবশ্যই এই প্রস্তাবের সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত ছিল, যেমন ফিলিস্তিনের নারী ও শিশুদের মুক্তি, 4 জন ইসরায়েলি আমেরিকান জিম্মির মরদেহ হস্তান্তর, গাজায় মানবিক সহায়তা পুনরায় পাঠানো শুরু করা, স্টিভ উইটকফকে দোহায় পাঠিয়ে আদান প্রদান চুক্তির বিস্তারিত নির্ধারণ এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা সূচনা করা। এর কিছুদিন আগে ইসরায়েল গাজা সাহায্য পাঠানো বন্ধ করে দেয়, যাতে হামাসের উপর চাপ সৃষ্টি করা যায়। যুক্তরাষ্ট্রের সাথে হামাসের এই বৈঠকগুলোতে গাজার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছিল। খলিল আল হাইয়া আমেরিকান প্রতিনিধিদের জানিয়েছিলেন হামাস একটি 5 থেকে 10 বছরের শান্তি চুক্তি মেনে নিতেও রাজি আছে, যার আওতায় তারা অস্ত্র সমর্পণ করবে। অন্যান্য কিছু প্রস্তাবের পাশাপাশি খলিল হাইয়া জানিয়েছিলেন যে হামাস চায় যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক হোলিল্যান্ড ফাউন্ডেশনের 2 সাবেক নেতাকে মুক্তি দেওয়া হোক। 2008 সালে তাদেরকে যুক্তরাষ্ট্রের হামাসকে সহায়তা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। শেষ বৈঠকের শেষের দিকে বুয়েলার খলিল আল হাইয়াকে জানান এটি তাদের চূড়ান্ত প্রস্তাব এবং তারা বিমান ছাড়ার আগেই যদি হামাস প্রস্তাবটি মেনে না নেয়, তাহলে এটি আর আলোচনার টেবিলে থাকবে না। জবাবে আল হাইয়া বলেছেন, যদিও তিনি ব্যক্তিগতভাবে চুক্তিটি চাইছেন, তবে হামাস এটি সংগ্রহণ করবে না বলেই তিনি মনে করছেন। এর 1 সপ্তাহ পর হামাস একটি বিবৃতি দেয়, যেখানে তারা জানায় যে এডান আলেকজান্ডারের মুক্তি এবং অন্যান্য নিহত ইসরায়েলি আমেরিকানদের মরদেহ হস্তান্তর করতে তারা চুক্তি করতে প্রস্তুত। হামাসের এই প্রস্তাবটি অনেকটাই বুয়েলারের প্রস্তাবের মতোই ছিল বলে জানান বিষয়টির সঙ্গে জড়িত 2 জন প্রতিনিধি। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। বুয়েলার আর হামাসের সাথে সরাসরি আলোচনার অবস্থা ছিল না। মার্চের মাঝামাঝি সময়ে স্টিভ উইটকফ দোহা সফরে গেলে তিনি হামাসের কাছে একাধিক জিম্মি মুক্তির দাবি করেন, তবে যুদ্ধ শেষ করার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি। এর কয়েকদিনের মধ্যে ইসরায়েল ফের গাজায় বোমা বর্ষণ শুরু করে। এডান আলেকজান্ডারের মুক্তির সম্ভাবনা দামা চাপা পড়ে যায়। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। শান্তি ও মানবাধিকার রক্ষার স্বার্থে দরকার একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান। আসুন যুদ্ধের নয়, শান্তির পক্ষে কথা বলি। আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।